নমস্কার, আপনারা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আজকে সংসদের শীত অধিবেশনের শুরুতেই সবার নজর ছিল, তার কারণ কংগ্রেসের ডাকা বিরোধীদের নিয়ে যে বৈঠক, সেই বৈঠক থেকে কি কোথাও বিরোধী ঐক্যের অবয়বটা স্পষ্ট হবে? কিন্তু বাস্তবে দেখা গেল তৃণমূল কংগ্রেস সেখানে গড়হাজিত থাকলোই। আপ, শিবসেনা, সমাজবাদী পার্টি তারাও নিজেদের দূরত্ব বজায় রাখলো। এই আপ, বিএসপি এবং শিবসেনা তারাও দূরত্ব বজায় রাখলো এই বৈঠক থেকে। যখন চর্চাটা চলছে যে এই যদি বিরোধী শিবিরের চিত্র হয়, তাহলে সত্যি সত্যি বিজেপি বিরোধী ঐক্য কতটা দেখা যেতে পারে, ঠিক সেই সময় আমরা দেখলাম যে বাদল অধিবেশনে কোট আনকোট দুর্ব্যবহারের অভিযোগে 12 জন সাংসদ তাদের শীতকালীন অধিবেশন জুড়ে তাদের সাসপেন্ড করা হলো। তারপর কি বিরোধীদের মজবুত এককাট্টা অবয়বটা দেখা গেল? এ প্রশ্ন তো উঠছেই। তার পাশাপাশি আমরা আজকে দেখলাম যে পুরো ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি, এবং বিধানসভা নির্বাচনের যে ফলাফল তারপর বারবার বিজেপির অন্দরে এই প্রশ্ন উঠেছে যে কোথাও বিধানসভা নির্বাচনের যে ফলাফল তারপর বারবার বিজেপির অন্দরে এই প্রশ্ন উঠেছে যে কোথাও আদিদের প্রতি ভরসা না রেখে তৃণমূল বা অন্য দল থেকে আসাদের টিকিট দিয়ে কি ভুল করেছিল বিজেপি? এক্ষেত্রে দেখা গেল সুকান্ত মজুমদার যে ইঙ্গিতটা দিয়েই গিয়েছিলেন, আদিতেই ভরসা রাখলো বিজেপি। এইসব নিয়ে আলোচনা করবো আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আজকের আপনার রায়, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বিশ্বজিৎ দেব, বিজেপির পক্ষ থেকে কেয়া ঘোষ, আমাদের সঙ্গে সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন সব্যসাচী চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রায় এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আলোচনায় আসার আগে দেখাবো বাদলের সাজা শীতে। গত অধিবেশনের শেষ দিনে সংসদে দুর্ব্যবহারের অভিযোগ রাজ্যসভার 12 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো। গোটা শীতকালীন অধিবেশনের জন্যই সাসপেন্ড দোলা সেন, শান্তা ছেত্রীরা। বিক্ষোভ, হট্টগোল, ধস্তাধস্তি। পেগাসাস ইস্যুতে বাদল অধিবেশনের শেষ দিনে নজিরবিহীন অশান্তির ছবি দেখেছিল সংসদ। সেই অশান্তির আঁচে শীতেও গরম সংসদ। সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই সাসপেন্ড করা হলো রাজ্যসভার 12 জন বিরোধী সাংসদকে। গোটা শীতকালীন অধিবেশনের জন্যই সাসপেন্ড করা হয়েছে এই 12 সাংসদকে। সাসপেনশনের তালিকায় রয়েছেন তৃণমূলের দোলা সেন ও শান্তা ছেত্রী। সাসপেন্ড করা হয়েছে 2 বাম, 2 শিবসেনা এবং 6 জন কংগ্রেস সাংসদকেও। কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে শাসক পক্ষ আলোচনায় রাজি না হওয়ায় এমনিতেই ক্ষুব্ধ ছিলেন বিরোধীরা। তার উপরে সাসপেনশনের ঘোষণা আগুনে ঘি ঢালার কাজ করল। মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন বিরোধী দলের নেতারা। If someone is to be punished, before that he or she should be afforded an opportunity of being heard. In this case, no hearing was afforded to any of the members who have been suspended today for the remaining period of the session. We condemn this because this is undemocratic, this is especially illegal. আমরা কৃষি আইন নিয়ে বিরোধিতা করেছি, ভালো কথা, তার জন্য সাসপেন্ড হলাম, ঠিক আছে। এই কৃষি আইন তো মোদি মেনে নিয়েছে। সেদিন যদি আমাদের কথা মানতো তাহলে কৃষি আইন নিয়ে সাসপেন্ড হতাম না। এই প্যাগেসাস নিয়ে সাসপেন্ড হয়েছি। সুপ্রিম কোর্ট কি বলছে? প্যাগেসাস নিয়ে তদন্ত হোক। তা সুপ্রিম কোর্ট কথা বলছিল, তোমাকে সাসপেন্ড করে দিলাম। আমরা পার্লামেন্টে আছি, আমাদেরকে তুমি গায়ের জোর দেখাচ্ছ, সুপ্রিম কোর্টকে গিয়ে বলো। সংসদীয় রাজনীতিতে অশান্তি নতুন নয় সাংসদদের সাসপেনশনও। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে আজ যারা শাসকের কুর্সিতে, অতীতে তারাই সুষ্ঠু গণতন্ত্রের দোহাই দিয়ে সংসদের কাজে বাধা দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। 2012 সালের বাদল অধিবেশনে লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ বলেছিলেন, সংসদকে চলতে না দেওয়া এক ধরনের গণতন্ত্রের সংখ্যার জোর দেশকে লুট করার অধিকার দেয় না। এর 1 বছর আগে রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি বলেছিলেন, সংসদের কাজ আলোচনা করা, কিন্তু অনেক সময় সংসদে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে প্রাধান্য দেওয়া হয় না। সেই সময় সংসদের কাজে বাধা দেওয়ার অর্থ গণতন্ত্রকে রক্ষা করা। যদিও এই সাসপেনশনের সিদ্ধান্তে অস্বাভাবিক কিছু দেখছে না গেরুয়া শিবির। আমাদেরও কি সদস্য অন্যান্য ক্ষেত্রে সাসপেন্ড হন না? হয়। এটুকুনি অধিকার স্পিকার এর মানে থাকা উচিত। সাসপেনশনের নিন্দা করে এদিন যৌথ বিবৃতি দেয় 12টি বিরোধী দল। সেই বিবৃতিতে কংগ্রেস, বাম, এসপি, শিবসেনার মতো দলের সই ছিল না শুধুই তৃণমূলের সই, যাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে বিরোধী শিবিরের ছন্ন ছাড়া ছবিটা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
আমি প্রথমে বিশ্বজিৎ বাবুর কাছে আসব। বিশ্বজিৎ বাবু, আমরা দেখলাম যে বাদল অধিবেশনের শেষ দিনের যে গোলমাল হয়েছিল তার পরিপ্রেক্ষিতে গোটা শীতকালীন অধিবেশন জুড়ে 12 জন সাংসদ তারা সাসপেন্ডেড, যার মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দোলা সেন, শান্তা ছেত্রীরাও। সমস্যাটা হচ্ছে কি জানেন তো, এই সরকার আলোচনার মাধ্যমে কোনো বিল পাস করাতে চায় না। আমরা প্রথম থেকে দেখেছি, এর আগেও দেখেছি, যখন কৃষি আইন পাস করানো হলো 8 মিনিটে পাস করানো হলো। আজকে কৃষি আইন রিপিল করা হলো, 4 মিনিটে রিপিল করা হলো, কোনো আলোচনা না। পেগাসিস নিয়ে কোনো আলোচনা না। এবং যে কোনো ব্যাপারে দেখা যাচ্ছে যে কোনো আইন তারা বুলডোজ করছে, জবরদস্তি তারা পাস করাচ্ছে। আজকে 10টা আইনের মধ্যে যদি 10টা বিল যদি পার্লামেন্টে আসে, তার মধ্যে একটা বিল মাত্র পাঠানো হচ্ছে স্ক্রুটিনির জন্য স্ট্যান্ডিং কমিটির কাছে, কিন্তু বাকি 9টা বিল পার্লামেন্টে পাস করে 4 মিনিট 5 মিনিটে পাস করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্রকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে পার্লামেন্টের ভেতর। আপনি লোকসভার ভেতরে অথবা রাজ্যসভার ভেতরে যদি প্রতিবাদ করতে যান, আপনাকে ছুঁড়ে ফেলা হবে। আপনি যদি পার্লামেন্টের বাইরে প্রতিবাদ করতে চান, তাহলে আপনার বিরুদ্ধে দেশদ্রোহিতার আইন লাগিয়ে দেবে। আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে? আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে পেগাসিস নিয়ে তদন্ত হওয়া উচিত। তাই আজকে সরকার কি জবাব দেবে? আজকে কৃষি আইন বাধ্য হলো তারা রিপিল করতে, চাষিদের কাছে আজকে মাথা নত করতে তারা বাধ্য হলো। আজকে প্রথম থেকে আমরা বলেছিলাম যে এই কৃষি আইন অত্যন্ত বেআইনি এবং এই কৃষি আইন কৃষকদের বিরোধী। এবং কে এখানে বিরোধীরা যে অভিযোগ করছেন কেয়া, যে প্রথমত বাদল অধিবেশনের শেষ দিন কি হয়েছিল, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে 12 জন রাজ্যসভার সাংসদ তাদের সাসপেন্ড করা হলো, নাম্বার 1। নাম্বার 2, কৃষি বিল রিপিল করা সত্ত্বেও যেটা বিরোধীদের দাবি ছিল যে আলোচনা হোক, বিরোধীদের অভিযোগ যে আপনারা বুলডোজ করছেন। আচ্ছা মৌপি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে বিরোধীদের যে দাবি ছিল যে কৃষি বিল প্রত্যাহার করা হোক, তো সেই প্রত্যাহারই তো হয়েছে। তাহলে যে আজকে যে ছবি দেখলাম, আপনাদের প্রতিবেদনও দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা দেখছি, সংবাদপত্রে, সংবাদ চ্যানেল, পোর্টালগুলিতে যে ছবিগুলো দেখছি, এটা কি কোনো যারা নির্বাচিত সাংসদ তাদের মানায়? আচ্ছা, আমি বলছি যে সংসদকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মৌপিয়া, আমার মনে হয় স্পিকার হোক বা চেয়ারম্যান হোক, তাকে কিন্তু এইটুকু স্বাধীনতা তার দেওয়া উচিত। আর এটা তো প্রথম নয়, আপনাদের প্রতিবেদনেও দেখেছি 2010 সালে ইউপিএ জমানাতেও তো হয়েছিল। 7 জন রাজ্যসভার সাংসদকে সেখানে ইউপিএ জমানাতে সেখানে সাসপেন্ড হতে হয়েছিল। 2014 ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছি মৌপিয়া যে 18 জন, নজিরবিহীন ভাবে 18 জন লোকসভার সাংসদকে সেখানে সাসপেন্ড করা হয়েছিল তেলেঙ্গানা ইস্যুতে। তো এটা তো প্রথম নয়। আমার মনে হয় এটাকে নিয়ে রাজনীতির বাইরে রাখা উচিত, এটাকে নিয়ে রাজনীতি একেবারেই করা উচিত নয়। সৌমদা, না মানে কেয়া কথাগুলো বলছিল, আমার শুনতে খুব ভালো লাগছে। কেয়া বলছে আসলে পুরনো কথাগুলো ভুলে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে বিজনেস অ্যাডভাইসারি কমিটি বা বিজনেস হয়তো পার্লামেন্টে যে বিজনেস প্রসিডিওর, আসল কথাটাই সরিয়ে দিল আর কি, অনেক কথা বলে ফেললো। পরিষ্কার লেখা আছে যে এই বিলটার ক্ষেত্রে যে কনসিডারেশন অ্যান্ড পাসিং, তো হোয়াট ইজ কনসিডারেশন? কনসিডারেশন মানে আলোচনা হবে, আলোচনা করে পাস করা হবে। তো এটার মানেটা কি? তাহলে কনসিডারেশন হলো না, পার্লামেন্টে দাঁড়িয়ে আলোচনা হবে না, বিলটাকে পাস করে দেবে, তাহলে পার্লামেন্টটা রেখে লাভ কি? তুলে দিলেই তো হয়। প্রধানমন্ত্রী মাথা নত করে হাঁটু গেড়ে সারা ভারতবর্ষের কৃষকদের কাছে কথা বলতে দিল না। ভাই তোমার সময় তো কথা বলিনি, দেশের প্রধানমন্ত্রী এসে তিনি বলেছেন যে এটা প্রত্যাহার করে নেওয়া হবে। আমি তো তাই বলছি, আরে কথা তো বলতে দাও। না না, তোমার আমার কথা পছন্দ না হতে পারে, এটাই তো গণতন্ত্র। আপনাকে মনে করিয়ে দিচ্ছি। না না, আমি মনে করাতে আমি বলে দিই। না না, গণতন্ত্র এটাই বলে, এই যে ভারতীয় জনতা পার্টি, এই যে ভারতীয় জনতা পার্টির ডিএনএ, যে we will not allow opposition to talk, we will not allow opposition to talk, we will not allow opposition to talk, this is the culture of ভারতীয় জনতা পার্টি। কেন আজকে তোমাদের আজকে পার্লামেন্টে কি চাওয়া হয়েছে? পার্লামেন্টে কি চাওয়া হয়েছে? না না, তুমি মিসলিড করছো কেন? তুমি মিসলিড করো না, তুমি মিসলিড করো না, তুমি মিসলিড করো না, তুমি মিসলিড করো না। যদি যুক্তি না থাকে চুপ করে শোনো, মিসলিড করো না। পার্লামেন্টে কি চাওয়া হয়েছে? যে কৃষকরা যারা স্টেক হোল্ডার, তারা বলেছেন এমএসপির আইনটা আনতে হবে। আমরা কি বলেছি? বলেছি 700 জন কৃষক মারা গেছে, 700 জন কৃষক মারা গেছে, তাদের শোক প্রস্তাব আনতে হবে। ইজ ইট আনডেমোক্রেটিক?
প্রধানমন্ত্রী বলছেন যে 136টা মামলা 35,000 কৃষকের মাথার উপরে দেওয়া হয়েছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি আনডেমোক্রেটিক। আজকে চুপি চুপি পাস করার কি আছে? পার্লামেন্টে বক্তৃতা করতে দিলে কি অসুবিধা কি আছে? শুনতে অসুবিধা হবে নাকি যে এর পেছনে কারা ছিল, কাদের উদ্দেশ্য রাখা হচ্ছিল, কেন পার্লামেন্টে পাস করতে চাইছিল? দিস আর দ্য ফ্লস। তাহলে বিজনেসে যখন রাখা হলো যে আলোচনা হবে, প্রসিডিংসে আলোচনা হবে, সেটা আলোচনা হবে না। অন্য বিলগুলোর ক্ষেত্রে তোমরা বলে দিলে যে অন্য বিলগুলোর ক্ষেত্রে আলোচনা হবে, কেন হবে না এটা নিয়ে আলোচনা? কৃষি বিল নিয়ে কেন ভারতবর্ষের মানুষ জানতে পারবে না যে কৃষি বিলের পেছনে কারা ছিল, কাদের স্বার্থ রক্ষিত হচ্ছিল, কেন 700 জন কৃষককে খুন হতে হলো, কেন আজকে তাদেরকে মরাটোরিয়াম দেওয়া হবে না, কেন তারা পাবে না? আজকে যদি প্রধানমন্ত্রী মেনেই নেন যে কৃষি বিলটা ভুল ছিল, আপত্তি কিসের? কে আপত্তিটা কোথায়? কৃষি বিল যদি ভুলই থাকে তাহলে 700 জন কৃষক মারা গেল, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে না কেন? যে মারা গেছেন আপনাদের কাছে পুরো লিস্টটা আছে? একদম আছে, পুরো লিস্টটা আছে, একদম আছে। পার্লামেন্টে আলোচনা করো, আপনাদের কাছে পার্লামেন্টে আলোচনা করো। সৌম্যদা, লেট আস টক ইন দ্য পার্লামেন্ট। আমরা দেখলাম পার্লামেন্টে কথা বলো না। একজন তরুণকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার কথা একবার মনে পড়ছে আপনার? মনে পড়ছে না তো? আচ্ছা, এটা প্রধানমন্ত্রী মোদিজিকে বোঝাও। একজন মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ক্ষমা চেয়েছেন তো? মনে পড়ছে না? আরে কে মোদিজি ক্ষমা চেয়েছেন তো দেশবাসীর কাছে? পশ্চিমবঙ্গে কিভাবে গণতন্ত্রকে, পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো ক্ষমা চেয়েছেন, প্রধানমন্ত্রীকে বোঝাও না একটু। আপনি তো সংসদের কথা বলছেন, বিধানসভাতে কি হয়েছে? মুখে একটা ছোট্ট ঘটনা বলতে চাই যে কয়েক বছর আগে আমাদের দিল্লিতে আপনারা কি করছেন সেটা বলুন। কি কথা শুনি ভাই? বাংলার কথা পরে বলবেন। ছবি লাগানোর কারণে এবং একজন সাংবাদিক সেখানে স্টোরি করার জন্য স্পিকার তিনি বলেছিলেন Absolutely bulldozing the parliament. এই সুপ্রিম কোর্ট কোন কথা বলে দিচ্ছে? সুপ্রিম কোর্ট অবস্থা হয়েছিল, পেগাসাস নিয়ে অন্যায় হয়েছে, অবস্থা হয়েছিল। এই গণতন্ত্রের কথা আপনাদের মনে আছে? পেগাসাস নিয়ে যখন কথা হবে সুপ্রিম কোর্ট কান ধরে বলে দিয়েছে আপনারা গণতন্ত্রকে রোজ হত্যা করছেন। আজকে কোন রকম সুযোগ না দিয়ে, কোন রকম সুযোগ না দিয়ে আপনারা সংসদকে সাসপেন্ড করছেন, তাদের বলার সুযোগ না দিয়ে, তাদের সেলফ ডিফেন্স কিছু বলার সুযোগ না দিয়ে। আপনারা তাদেরকে এক মিনিট, আমি একটা সিরিয়াস আলোচনা আমরা করছি। আমার মনে হয় এই আলোচনাটার মধ্যে এই সব খেয়ালি যে কথাগুলো বলছেন ক্যাকোফোনির মাধ্যমে একটু না করা ভালো। আমরা যারা আইনের ছাত্র বা আইন পেশা করি, আমরা একটা শব্দ জানি, সেটা হচ্ছে ইন্টেনশিয়াল লেগিস, অর্থাৎ ইন্টেনশন অফ দি লেজিসলেচার। খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম। যখন একটা বিল আনা হয় সেটা সরকার পক্ষ থেকে নিয়ে আসা হয়, কিন্তু আলটিমেটলি সেই বিলটা আইনে যখন পরিণত হয়, দ্যাট রিফ্লেক্টস দি ইন্টেনশন অফ দ্য এন্টায়ার লেজিসলেচার। সরকার তার কৃতিত্ব দাবি করতে পারেন না। একটা বিল আইন হলে সেটা পার্লামেন্ট সেই আইনটা তৈরি করেছেন। আমরা দেখতে পেলাম যে এই আইনটা যখন পাশ করা হলো পার্লামেন্টে, তখনও আলোচনা হলো না। অর্থাৎ কেন এই আইনটা আসছে, দেশের মানুষের কাছে জনপ্রতিনিধিরা এতে আলোচনা করতে পারলেন না। আমরা এই ট্রেন্ড আমরা দেখতাম কবে জানেন? যখন আমরা দেখতাম যে ব্রিটিশ সরকার চলছে এবং ইম্পেরিয়াল পার্লামেন্টে বিলগুলো যখন পাস করা হতো, এইভাবে একেবারে গলা টিপে বন্ধ করে দিয়ে বিরোধীদের, অর্থাৎ আমাদের দেশীয় যারা প্রতিনিধি ছিলেন সেই সময়, তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়ে বিল পাস করা হতো। আজকে যখন নতুন করে প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষমা চেয়েছেন, খুব ভালো কথা। প্রধানমন্ত্রী বলার পরেও এই বিলটা আজকে পাস নাও হতে পারত। প্রধানমন্ত্রী ধরে নিচ্ছেন কিসের জোরে যে আজকে এই বিলটা পাস হয়ে যাবেন? আজকে আলোচনা করলেন না। আজকে কেন বিলটা এলো, কেন বিলটা গেল, এই আলোচনাটা পার্লামেন্টে রেকর্ডে আনতে অসুবিধে যে একটা দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, সেই সরকার তার শুধু সংখ্যার জোরে একটা আইন পাশ করানোর পর সেই সরকারের প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার পর আবার বিলটা ফেরত দিতে হচ্ছে। ইতিহাসে এটা লেখা থাকবে বলে আজকে আলোচনা করতে দেবেন না। আসল কথা হচ্ছে এই আমি এখানে একটু রাহুল গান্ধী কি বলেছেন শোনাবো। রাহুল গান্ধী কি বলেছেন একটু শোনাবো। Who actually is behind these three bills? What are the forces that are behind these three bills? We wanted to discuss MSP. We wanted to discuss Lakhimpur Kheri. We wanted to discuss
the 700 farmers who died in this agitation. And unfortunately, that discussion has not been allowed. This is a reflection of the fact that the government is terrified. আমরা শুনলাম রাহুল গান্ধীর বক্তব্য। রাহুল গান্ধী তো এই প্রশ্নটাই তুলছেন যে লখিমপুর নিয়ে তারা আলোচনা চেয়েছিলেন। কেয়া, আমার খুব ভালো লাগছে দেখে রাহুল গান্ধী ফিরে এসেছেন, ওনার লন্ডন সফরটা হয়ে গেছে বোধহয়। সংসদীয় গণতন্ত্রের মূল কথাটাই তো সংসদীয় গণতন্ত্রের মূল কথাটাই তো হচ্ছে বিরোধীদের আলোচনা। সাংসদ মৌপিয়া, উনি তো অকেশনাল সাংসদ, যিনি মানে কি বলবো, জেতার কারণে উনি হারার ভয় সুদূর আমেঠি থেকে পালিয়ে ওয়ায়ানাড চলে যান শুধুমাত্র সংখ্যার জোরে বা কমিউনালিজমের জোরে তিনি জিতবেন বলে। উনি যিনি জানেনই না, উনি যেখানে উনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন, আবার চোখ মারেন, দেশের কৃষক এমএসপি চায় না। ক্যাকোফনি করবেন না প্লিজ। এমএসপি নিয়ে আলোচনা শুভজিৎ, বাদল অধিবেশনের প্রসঙ্গ নিয়ে আমরা দেখলাম যে শীতকালীন অধিবেশনে 12 জন রাজ্যসভার সাংসদ তারা সাসপেন্ডেড হলেন পুরো। এবং যেটা বিরোধীদের অভিযোগ যে কৃষি বিল নিয়ে যে আলোচনা তারা চেয়েছিলেন সেটা করা হলো না, লখিমপুর নিয়ে আলোচনা করা হলো না, কৃষি বিল রিপিল্ড হলো ঠিকই, কিন্তু যে আলোচনার দাবি বিরোধীদের সেটা গ্রাহ্য করা হলো না। হ্যাঁ, মানে যে বিজেপি ছাড়া যে অন্য যে অপোজিশন পার্টিজ, যে আমাদের এখানে যে প্যানেলেই যারা রয়েছেন, সৌমদা, সব্যসাচীদা, অন্যরা বা বিশ্বজিৎদা, এই একটা প্রশ্ন তো আমাদের মানতেই হবে। গণতন্ত্রের একেবারে মানে অ্যাট দ্য কোর অফ ডেমোক্রেসি হচ্ছে ডিবেট এবং ডিসকাশন। কোনো রকম গণতন্ত্র বেশি দিন টিকতে পারে না বা গণতন্ত্র কখনো স্ট্রং হতে পারে না যদি সেখানে ডিসকাশন বা ডিবেট বা ডাইসেন্ট করার, ডিসএগ্রি করার যে ইয়েটা যে যদি এনকারেজ না করে রুলিং ডিসপেন্সেশন। বিজেপির দীর্ঘদিন ধরে বিগত বছরগুলোতে প্রায় 7-8 বছর হতে চললো বিজেপি সরকারে রয়েছে এবং প্রায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে রয়েছে। বিজেপির আরও বেশি হাম্বেল হওয়া দরকার, কারণ মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিচ্ছে। ইভেন ত্রিপুরাতে যেখানে গিয়ে এত অপটিক্স, এত আশা নিয়ে তৃণমূল লড়াই করার চেষ্টা করছিল, সেখানেও মানুষ বিজেপিকে 98.5% সিটগুলোতে তারা জিতিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে বিজেপি, এই বিজেপিকে বুঝতে হবে যে একটা তারা যখন গণতন্ত্রের একেবারে, ওটা তো ভোট লুট হয়েছে, সেটা আসছি ভোটে সেই লুট নিয়ে বিশ্বজিৎ বাবু বিভিন্ন জায়গায় বিভিন্ন মত। কিন্তু আমার বক্তব্য এখানে যে এক সেকেন্ড আমি কমপ্লিট করে নিই, পলিটিক্যাল অ্যানালিস্টেরও জায়গা নেই প্যানেলে। মানে আমি শুধু বলি যে এই ফোরামে অন্তত এই ডিবেটে যে বিরোধী আসবো শুভজিৎ, এই প্যানেলে এই ডিবেটে যে বিরোধী ঐক্য দেখতে পাচ্ছি, সত্যি কি সেই বিরোধী ঐক্যটা ময়দানে দেখা যাচ্ছে? দেখুন, মানে আমি সেটাই বলছি যে আজ বিরোধী শিবিরে সূর্য মিলছে না গত কয়েকদিনে তা ভালো মতোই বোঝা যাচ্ছিল। সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে বিরোধীদের ফাটল যেন আরো প্রকাশ্যে চলে এলো। কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে রণকৌশল ঠিক করতে সোমবার বিরোধীদের বৈঠক ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। পূর্ব ঘোষণা মতোই কংগ্রেসের ডাকা বৈঠকে যাননি তৃণমূলের কোনো প্রতিনিধি। বৈঠকে ছিল না আপ, বিএসপি এবং শিবসেনাও। এমনকি সংসদের ভেতর এক সুরে কথা বললেও বাইরে একলা চলো নীতি বজায় রাখে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। রাজধানীতে বিকেল গড়াতে আরো স্পষ্ট হয় ফাটলের ছবিটা। 12 সাংসদকে সাসপেনশনের প্রতিবাদে কংগ্রেসের উদ্যোগে যৌথ বিবৃতি জারি করেন বিরোধীরা। তাৎপর্যপূর্ণভাবে বিরোধীদের যৌথ বিবৃতিতেও সই নেই তৃণমূলের। দূরত্ব যে বাড়ছে তা দু দলের নেতাদের কথাতেও স্পষ্ট। पिछले दिनों में हम जाते थे, आज अचानक हम एक दिन नहीं गया तो आसमान तो टूट नहीं पड़ा। ऐसा भी हो सकता है कि अगर इशू एक है और एक साथ लड़ने का इरादा है
तो सब कुछ एक साथ हो सकता है। भविष्य में क्या होगा ये तो भविष्य ही बताएगा। বর্ষাকালে দিদির ভালো লেগেছিল, শীতকাল আস্তে আস্তে দিদির খারাপ লাগছে। এই দিদিকে নিয়ে কী করবো আমরা বলো? কখনো ভালো লাগে কংগ্রেসের, কখনো খারাপ লাগে। যখন 2011 সাল ক্ষমতায় আসা দরকার তখন কংগ্রেসকে ভালো লেগেছিল, কংগ্রেসের সমর্থন নিয়ে দিল্লি পশ্চিমবঙ্গ দখল হয়ে গেল, তারপরে কংগ্রেসের খারাপ লাগছে। এই সুযোগে কংগ্রেস তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। দুজনের মোটো এক, ফ্যামিলি ফার্স্ট, দুটো আলাদা ফ্যামিলি, এটা হচ্ছে সমস্যা। সেই জন্য স্বাভাবিক তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবেই। কংগ্রেস চায় যে তার পরিবারকে দাঁড় করাতে, সেরকম তৃণমূল কংগ্রেস চায় যে তার ব্যানার্জি পরিবারকে দাঁড় করাতে। স্বাভাবিক, আমরা অস্বাভাবিক দেখি না, কারণ পরিবারে যদি বেকার ছেলে মেয়ে থাকে তাদের জন্য মা বাবা গুরুজনদের চিন্তা হয়, এটা স্বাভাবিক। রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসের ছাতার তলায় দাঁড়াতে রাজি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। রাহুল গান্ধীকে নিয়ে জোড়াফুল শিবিরের অ্যালার্জিও জলের মতো স্পষ্ট। তাই দিল্লি সফরে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা না করা বা মুম্বাই গিয়ে শিবসেনা এনসিপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত সবটাই বিজেপি বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার কৌশলের অঙ্গ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বিরোধী ঐক্য কোথায় সৌমদা? আমরা তো যে ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ যেভাবে পিগাসাস ইস্যুতে সংসদের ভেতরে বাইরে উত্তাল হয়েছিল, তখন যেভাবে একটা বিরোধী ঐক্যের অবয়ব দেখা যাচ্ছিল, তার জেরে আজকের এই সাসপেনশন, তারপর বিরোধী ঐক্য কোথায়? বিরোধী ঐক্য কি সোনার পাথর বাটি হয়ে যাচ্ছে নাকি ক্রমশ? না, আমি প্রথমে একটা কথা বলি যে চওড়া হাসি তো কেয়া হাসছে, তার জন্য তার একটা ঠিকই, তাতে তো সুবিধে হয়। বিরোধী ঐক্য ফাটল ধরলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর দল সুবিধা পাবে, এটা তো সব অসুবিধার ভাববার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে ফাটলটা হচ্ছে কেন? আমি এমনিতেই হাসছি, আমার ভালোই লাগছে আপনার কথা শুনতে, মুভিয়ার কথা শুনতে। তো আচ্ছা, সব কথায় কথা বলতে হবে? এটা তো আমার আচ্ছা, অধিকার। সব কথায় কথা বলতে হবে? আপনি তো মানে নোবডি উইল বি অ্যালাউড টু টক। বিজেপি কথা বললে আর কেউ কথা বলতে পারবে না, এটা কি ধরনের কথা? আরে সৌম্যদা, আপনি না আমার না, কথা এটা ঠিক নয়, এটা ঠিক নয়। একটা টেলিভিশন ডিবেটে এসে সবাই যখন কথা বলবে, বিজেপি কথা বলবে, বিশিষ্ট মানুষদের সঙ্গে প্যানেলে আমার না না, আমি সবাই যখন কথা বলবে, কেউ মানে কথা বলতেই হবে। এ কি, আমি বাজে পার্লামেন্টে বলতে দাও না, এখানে তো কমসে কম বলতে দাও। কথা হচ্ছে যে বিজেপি চাইছে কংগ্রেস মুক্ত ভারত, আর তাকে সমর্থন করার জন্য যারা যারা থাকবেন তারা কংগ্রেসের ভোট বাইফার্কেট করার চেষ্টা করবেন, কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করবেন, এবং সারা ভারতবর্ষে যারা বিরোধী শক্তি 12টা দল আজকে সই করেছে, জয়েন্ট স্টেটমেন্ট দিচ্ছে, ওনারা দেননি। আমি জানি না যে টাইম টু টাইম বিজেপির বিরোধিতা হয় কিনা, কখনো বিজেপি বিল সমর্থন করতে রাজ্যসভায় অ্যাবস্টেন করে সমর্থন করতে হয়, কখনো এই যে কৃষি বিলটা নিয়ে, আমি কৃষি বিলটা নিয়ে একটা টেকনিক্যাল কথা বলতে চাই মৌপিয়া তোমাদের চ্যানেলের মাধ্যমে। আমি সেই টেকনিক্যাল কথা পরে যাব। আমার প্রথম বক্তব্য কোথায়? আজকের এই সাসপেনশনের পর তো ঐক্যবদ্ধ বিরোধী দেখা, আমি এটাই তো তুমি উত্তরটা পেয়ে যাবে এই কারণে। এই সিলেক্ট কমিটিটা, এই যে কৃষি বিলের সিলেক্ট কমিটির চেয়ারম্যান কে ছিল? মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় যেদিন প্রথম এই সিলেক্ট কমিটিতে বিলটা যায়, তিনি সেদিন অনুপস্থিত ছিলেন, সেখানে চেয়ার করতে হয়েছিল বিজেপিকে, এবং সেই বিলটার মধ্যে উনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে কি কৃষি আইনটা অত্যাবশ্যকীয় সংশোধনীয় আইন পাশ হলে তাতে আয় বাড়বে। তাতে আয় বাড়বে। কৃষি আইন ভালো আছে, কখনো কখনো পাশে থাকতে হয়, কখনো কখনো সরে যেতে হয়। তো এই স্ট্র্যাটেজিতে আমরা বিশ্বাস করি না। আচ্ছা, শীতকালে একরকম, এটা বলতে দিন, এবার বলতে দিন। বর্ষাকালে একরকম, বর্ষাকালের বিজেপি ভালো, শীতকালের বিজেপি ভালো। আপনারা বিরোধী হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে আপনারা ব্যর্থ। আপনাদের দল কংগ্রেস পার্টি নিজেদেরকে বিরোধী হিসাবে এস্টাবলিশ করতে ব্যর্থ, যার জন্য আজকে ওটা ছেড়ে দিন, যার জন্য আজকে ওটা ছেড়ে দিন, ধর্মতলার ঘোড়ারা হাসবে। প্রত্যেকটা রাজ্যে ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াগুলো আসছে না, হাসবে। আমাদের দল বাড়ছে, এটা জেনে রাখবে। ঘোড়ারা হাসবে, বলতে দিন। অনেক লাগবে গায়ে, এখন অনেক লাগবে, ভালো লাগবে না। কিন্তু আপনারা এখন রাজনৈতিকভাবে আপনারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। সারা ভারত। মোদি মিস কল দিয়েছে নাকি? ভারতীয় জনতা পার্টি মিস কল আর ফ্রেন্ড রিকোয়েস্ট চলে এসেছে। বিরোধী মুখ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্রেন্ড রিকোয়েস্ট চলে এসেছে। আমি আসবো, প্লিজ এর সঙ্গে আসবো, আমি শুভজিতের কাছেও আসবো। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হচ্ছে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি একটু শুভজিতের কাছে যাব। শুভজিৎ প্রথমবার বলার প্রায় সুযোগই পায়নি। শুভজিৎ, এরকম একটা পরিস্থিতিতে যে বিরোধী ঐক্য এক্সপেক্টেড ছিল, আজকে অন্তত এই গত কয়েক ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর এবং আজ সকালের ঘটনা প্রবাহের পরও
সেটা কি দেখতে পাচ্ছ? আমি জাস্ট অনেকক্ষণ ধরেই মানে আগে বলার চেষ্টা করছি যে ব্যাপারটা, এবং বেশ কিছুদিন ধরেই ভাবছি, কারণ এই বিরোধী ঐক্যের ব্যাপারটা একটা অ্যাসিড টেস্টের মতো হয়ে দাঁড়িয়েছে। মানে আজকের 12 জন সাংসদ রাজ্যসভাতে সাসপেন্ডেড হলেন, এবং তারপরেও এখনও পর্যন্ত বিরোধীরা ঐক্য নয়, যেখানে মোদির মতো একটা মানে ম্যাসিভ পাওয়ার আজকের ভারতবর্ষের মসনদে বসে আছেন, যাকে অথরিটেরিয়ানও বলছে এবং যে কিনা ক্রিটিসিজম পছন্দ করে না। কিন্তু আজকে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ফার্মার্স প্রোটেস্ট যেটা সিংঘু বর্ডারে দীর্ঘদিন ধরে চলছিল, সেই ফার্মার্স প্রোটেস্টদের যে সাফল্য, সেই সাফল্য থেকে বিরোধী দলগুলোর কিন্তু একটা লেসন নেওয়া উচিত, যে আজকে নন পলিটিক্যাল এন্টিটি তারা তাদের জীবন জীবিকার তাগিদে ভারতবর্ষ জুড়ে কিভাবে ইউনাইটেড হলো, এবং তারা রীতিমতো মোদির মতো যাদের কিন্তু সেই অর্থে ইলেকটোরালি পলিটিক্যাল যে পাওয়ার, সেই পাওয়ার কিন্তু তাদের নেই, তা সত্ত্বেও আজকের মোদির মতো এমন একটা ম্যাসিভ পলিটিক্যাল পাওয়ার তাকে কিন্তু মাথা নত করতে বাধ্য করালো। এবং এখানেই কিন্তু এই ক্যাচটা যেটা আমি বলতে চাইছি, আজকে দেখুন শিক্ষকরা তারা বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে এবং সেখানে প্যান ইন্ডিয়ান একটা সলিডারিটি রয়েছে। আজকের ফার্মার্সদের জন্য সমস্ত জায়গায় সেখানে ইউনিটি, ফার্মার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইভেন তাদের জন্য বিবৃতি জারি করছে। আর তার সাথে সাথে ডাক্তারদেরও দেখুন। কিন্তু খুব স্যাডলি যেখানে ডেমোক্রেসিতে বিরোধীদের রুলিং ডিসপেনসেশনের এগেনস্টে বিশেষত মোদির মতো নেতা যখন ভারতবর্ষে যার মানে মানে যার র্যাঙ্ক একেবারে চূড়ান্ত, তার ধারে কাছে কেউ নেই, এখনও পর্যন্ত এই যে ভাগাভাগির ব্যাপার, যে কংগ্রেসের কোনো মিটিং যেটা কংগ্রেস বিরোধী ঐক্য নিয়ে ডাকতে চাইছে সেখানে তৃণমূল আসতে চাইছে না, তৃণমূল নেত্রী দিল্লিতে গিয়ে বলছেন সবসময় কি সোনিয়া গান্ধীর সাথে দেখা করাটা কি বাঞ্ছনীয় নাকি নাও মানে এই যে পরস্পর বিরোধী বার্তা বারবার উঠে আসছে, এতে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মোদির মতো নেতা, যাদের বিরুদ্ধে বিরোধী নেতারা সেপারেটলি সবাই একটা প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করছে, তাতে কিন্তু চওড়া হাসিটা কিন্তু মোদির মুখে বা অমিত শাহের মুখে কিন্তু অস্বীকার করতে পারেন যেটা শুভজিৎ বলছেন। এবং কোনোভাবেই তো আমরা যেটা দেখছি যে কোনোভাবেই কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের সখ্যটা সেটা সম্ভাবনা প্রবল তো হচ্ছেই না, বরং ফাটলটাই বারবার সামনে চলে আসছে। দেখুন, হতে পারে আজকে তৃণমূল কংগ্রেস অনুপস্থিত ছিল, তার কারণটা হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিং ছিল কলকাতায়। শুধু নয় বিশ্বজিৎ, এমনকি যখন জুলাইয়ে এর থেকে বেটার ওয়েতে কোঅর্ডিনেশন, ফ্লোর কোঅর্ডিনেশন দেখা যাচ্ছিল, সেই সময় একমাত্র রাহুল গান্ধীর একটা ব্রেকফাস্ট মিটিং ছাড়া কোনো কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস জয়েন করেনি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে কংগ্রেস বন্ধুত্বপূর্ণ চেষ্টা দেখিয়েছে। আজকে পার্লামেন্টের ভেতরে আজকে নিশ্চয়ই বিরোধীরা সমন্বয় রেখে চলছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেসের অ্যালাই না, কংগ্রেসের শরিক দল না। তৃণমূল কংগ্রেস একটা সর্বভারতীয় রাজনৈতিক দল এবং তার নিশ্চয়ই তার অধিকার আছে সারা ভারতবর্ষে নিজেদের ইউনিটকে ছড়িয়ে দেওয়া, এবং নিশ্চয়ই তার অধিকার আছে বিরোধী হিসাবে নিজেদেরকে তুলে ধরা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিরোধী মুখ এখন সারা ভারতবর্ষে, এটা মেনে নিতে হবে। না, উনি ওনার কথা বলেছেন, ওনার দলের কথা বলেছেন, আমার তাতে কিছু আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে যে সিজনাল এবং যখন তখন আমার যখন প্রয়োজন হবে তখন আমি বিরোধিতা করবো, যখন প্রয়োজন হবে না বিরোধিতা করবো না, এটা তো হয় না। আমার কথা হচ্ছে যে ভোটে লড়াই করতে গেলে যখন বিরোধীরা সংঘবদ্ধ হয়ে লড়াই করে, যখন একটা লার্জার ফোর্সের সঙ্গে, তখন কি হয়, যদি তুমি অপোজিশন ফোর্সকে যদি তুমি ডেসিমিনেট করার চেষ্টা করো, যেটা তৃণমূল কংগ্রেস দুর্ভাগ্যজনকভাবে সারা ভারতবর্ষ জুড়ে করার চেষ্টা করছে, তাতে সরকারি দলের সুবিধা হয়। এটার জন্য কোনো ডক্টরেট করে আসতে হয় না, বিরাট পণ্ডিত হতে হয় না। এই কাজটার জন্য তুমি দেখবে যে এই সারা ভারতবর্ষ জুড়ে, আমি বলছি তাহলে 69টা পার্টি বলতে চাইছেন আপনার সময় তো কথা বলিনি, আপনার কথা তো বলিনি, আমি তো আপনার সময় কথা বলিনি। দাদা একটু ধৈর্য রাখুন, আরে একটু ধৈর্য রাখুন। আপনি তো একই রকম করছেন বিজেপির মতো, আরে বিজেপির মতো তো একই রকম করছেন। আরে একটু দাঁড়ান না, ধৈর্য রাখুন না, বলতে আরে শোনার চেষ্টা করুন, আরে বিরোধীদের কথা শুনতে হয়,
আরে বিরোধীদের কথা শুনতে হয়। আরে পশ্চিম এই ভদ্রলোক তো কথাই বলতে দেবে না, মহা মুশকিল। আরে বিরোধীদের কথা শুনতে হয়, এটা তৃণমূল। আরে আপনি শুনুন, মেনে নিতে হবে তো দাদা, মাথা নিচু করে শুনুন, বিরোধীদের কথা শুনতে হয় তো। এক্ষুনি বিজেপিকে বলছিলেন, আপনার সময় তো কথা বলি। খুশি হবেন মমতা ব্যানার্জিকে মেনে নিলে? সারা ভারতবর্ষ জুড়ে আপনার অধিকার আছে, নিশ্চয়ই অধিকার আছে, কিন্তু কথা হচ্ছে যে ডিসিমিনেশন ফোর্স, আপনি পলিটিক্যাল সাইনার্জিজম বলে একটা কথা হয়, আপনি পলিটিক্যাল সাইনার্জিজম বোঝেন? পলিটিক্যাল সাইনার্জিজম কাকে বলে? সেই পলিটিক্যাল সাইনার্জিজমের ধর্মকে নষ্ট করে বিজেপির হাতকে সারা ভারতবর্ষ জুড়ে শক্তিশালী করছেন। বিজেপির একটা আপনাদের অনুপ্রেরণায় কখনো বিজেপির এমপি এমএলএ শুধুমাত্র বিরোধী দলকে ভাঙিয়ে নিয়ে যান। সারা পশ্চিম বাংলায় বিরোধীদের বুলডোজ করেছে। যখন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই লেভেলের চক্ষ দেখছো, তখন তোমাদের কি মনে হয়? কুমড়ো হয়ে গেছে, কুমড়ো, বাইরে সবুজ, ভেতরে গেরুয়া, ভেতরে গেরুয়া। 69 এটা হচ্ছে এ টিম বনাম বি টিম, এটা হচ্ছে বড় ভাই বনাম ছোট ভাই, এটা হচ্ছে আসল বনাম নকল, এটা হচ্ছে ওই যেটা আগেও বহুবার বলেছি ওই তালমিত্রের বিজ্ঞাপনের মতন। তো এখানে তো আমাদের বলার কিছু নেই। আসল ঘটনাটা কি জানেন তো? আপনি বলছেন যেটা বিরোধী ঐক্য, বিরোধী নিশ্চয়ই প্রয়োজন, সংসদীয় গণতন্ত্রে নিশ্চয়ই বিরোধী প্রয়োজন এবং খুব গঠনমূলক বিরোধিতা প্রয়োজন, আমরা সবসময় চাইবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের আগেকার দিনে মা ঠাকুমারা যেরকম রান্না করতেন না, পাঁচমিশালি একটা ঘন্ট, সেখানে স্নেহ থাকতো, ভালোবাসা থাকতো এবং সব মিশিয়ে রান্নাটা খুব সুন্দর হতো। এখানে তো সেটা নেই। আরে কে কথা বলছেন সব্যসাচী বাবু? শুনতে একটু শোনার আপনি তো একটু আগে সেখানে ঘটনাটা হচ্ছে এদের মধ্যে সেই জিনিসটাই নেই যে গঠনমূলক বিরোধিতা করবে, সেটা নেই তো। সেটা তো আমি আসবো এর সঙ্গে, যেহেতু একটা কটাক্ষ এলো সব্যসাচীর দিক থেকে। এক সেকেন্ড আমি সেটা রেস্টে নেই বলি যে অবশেষে কলকাতা পুর ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। সেভাবে কোনো বড় চমক নেই, কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, তৃণমূল থেকে আসা বিজেপিতে আসা কোনো তারকা নেতার নামও নেই। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিল বিজেপি? দেখো, প্রথমে বাম, তারপর তৃণমূল ও কংগ্রেস, সবশেষে বিজেপি। সোমবার কলকাতা পুর নির্বাচনের 144 আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। পদ্মশিবিরে আদি বনাম নব্য দ্বন্দ্ব চলছেই। 21 বিধানসভায় তৃণমূল থেকে বিজেপিতে আসা বহু নেতাদের প্রার্থী করা হয়েছিল, তাদের বেশিরভাগই হেরে গিয়েছেন। যারা জিতেছেন তাদেরও অনেকে ফিরে এসেছেন তৃণমূলে। রাজ্য রাজনীতির গুঞ্জন, আরও অনেকে নাকি ঘর ওয়াপসির অপেক্ষায়। স্বাভাবিকভাবেই ঘরে বাইরে মুখ পড়েছে বিজেপির। দলের নীতিতেই নষ্ট হলো বাংলা দখলের স্বপ্ন, এমন কটাক্ষ শুনতে হয়েছে নেতৃত্বকে। এই পরিস্থিতিতে পুরো তালিকায় পুরনো মুখদের গুরুত্ব দিল গেরুয়া শিবির। একই সঙ্গে প্রার্থী তালিকায় গুরুত্ব দেওয়া হলো মহিলা ও যুবদের। 21 বিধানসভা ভোটে যেমনটা দেখা গিয়েছিল তৃণমূলের প্রার্থী তালিকায়। সব মিলিয়ে তরুণ মুখ 45, মহিলা প্রার্থী 50, আইনজীবী প্রার্থী 5 জন, 3 জন চিকিৎসক প্রার্থী হয়েছেন, শিক্ষক 4 জন। 144 জন ক্যান্ডিডেটের মধ্যে প্রায়, আর যুবক ফ্রেশ প্রায় 48-এর উপর বেশি আছে, 50, আর মহিলা 50 জন। আমি বলেছিলাম যে তৃণমূলের মধ্যে অনেক বিক্ষুব্ধ, মানে কোট আনকোট শব্দটা বিক্ষুব্ধ, যারা প্রার্থী হওয়ার জন্য বা অন্য কারণেও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু তৃণমূলের বিক্ষুব্ধ হলেই বিজেপির প্রার্থী হবে এরকম কোনো প্রায়োরিটি নেই। 102 নম্বর ওয়ার্ডে রিঙ্কু নস্করকে প্রার্থী করা হলো না। বিধানসভা ভোটের আগে সিপিএম থেকে বিজেপিতে আসেন রিঙ্কু। 22 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন মীনা দেবী পুরোহিত, জিতলে টানা 6 বার কাউন্সিলর হবেন। 42 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী সুনিতা জাওয়ার, 5 বারের কাউন্সিলর সুনিতা। 50 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে। তালিকায় সজল ঘোষের নাম নিঃসন্দেহে চমক, তিনিও তৃণমূল থেকে বিজেপিতে, কিন্তু ভোটে ভরাডুবির পরেও গত অগাস্টে মুচিপাড়ায় একটি অশান্তিকে কেন্দ্র করে একাই পুলিশ প্রশাসনের সম্মুখ সমরে নেমেছিলেন সজল। অনেকের মতে সেই কারণেই প্রদীপ ঘোষের ছেলের উপরে আস্থা রাখল দল। বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় ছিল একের পর এক চমক। চমকের পেয়ালায় গরমাগরম শিরোনাম হিসেবে আছড়ে পড়েছিল একের পর এক তারকার নাম। রাজীব থেকে সব্যসাচী, রবীন্দ্রনাথ থেকে জিতেন, জটু লাহিড়ী, প্রবীর ঘোষাল থেকে বৈশালী ডালমিয়া। 50 মুখে পা কেটেছে উড়ে এসে জুড়ে বসাদের গুরুত্ব দিয়ে ভরাডুবি হয়েছে। ঘরে বাইরে এমন হরেক সমালোচনা শুনতে হয়েছে বিজেপি নেতৃত্বকে। 200 আসনের স্বপ্ন চুরমার হয়েছে, 77-এই থমকেছে বিধায়ক সংখ্যা, সেটাও এখন ঘর ওয়াপসির জেরে 70-এর ঘরে।
কেউ উচ্চস্বরে, কেউ সংযম রেখে প্রকাশ্যে বলেছেন তথাগত থেকে অনুপমরা। ক্ষোভ উগড়েছেন সৌমিত্র খাঁর মতো নেতৃত্ব। অনেকের মতে বিজেপি যখন ভুল থেকে শিক্ষা নিচ্ছে, তাৎপর্যপূর্ণভাবে সেদিনই বিজেপির আরেক তারকা প্রার্থী শ্রাবন্তীও যোগ দিলেন তৃণমূলে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। কেয়া কাকতালীয় কিনা জানি না, ঠিক যেদিন এই প্রার্থী তালিকা বেরোচ্ছে শ্রাবন্তী তিনি তৃণমূল কংগ্রেসের মঞ্চে, আর এদেরই বিজেপিতে এনে টিকিট দেওয়া হয়েছিল দলের একাংশের আপত্তি সত্ত্বেও। তাহলে কি শিক্ষা নিলে? দেখুন, আমাদের এই তালিকা যারা কর্পোরেশন ভোটে লড়াই করবেন, এই তালিকা আমাদের প্রায় 2 মাস আগে থেকে তৈরি ছিল, এবং যারা আমাদের যে ওয়ার্ডে কার্যকর্তা, দীর্ঘদিনের কার্যকর্তা যারা আমাদের দলের কর্মী, তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে যেমনটা আপনাদের প্রতিবেদনে দেখলাম। বিধানসভা নির্বাচন মহিলাদের আমাদের মনে হয়েছে যারা কাজ করবেন, যারা মাটিতে যারা পরিচিত ভারতীয় জনতা পার্টির মুখ হিসেবে, তাদেরকেই আমরা অগ্রাধিকার দিয়েছি, এবং তাদের নাকি ঠেকে শিখলে, আমার মনে হয় নাকি ঠেকে শিখলে না, ঠেকে শেখার কথা নয়। আমাদের যাদের মনে হয়েছে যে যারা আমাদের পুরনো কার্যকর্তা, আমরা তাদের উপরে আস্থা রেখেছি। এটা ঠেকে শেখা নয়। এবং সৌমিকদা যেটা বলেছেন, একটু আপনাদের প্রতিবেদনে দেখলাম যে অনেকেই যোগাযোগ করেছেন, অনেকেই ভেবেছিলেন আবার সেই বিধানসভার মতন তারা আসবেন টিকিট না পেয়ে, কিন্তু আমরা আমাদের পুরনো কার্যকর্তা যারা, তাদের উপরে আমরা আস্থা রেখেছি। বিশ্বজিৎদার কাছে আসি। বিশ্বজিৎদা, শ্রাবন্তীকে আমরা তৃণমূল কংগ্রেসের মঞ্চে দেখলাম, তো একদিকে যেমন বিজেপি তারা ঠেকে শিখছে, আবার অন্যদিকে তো এই প্রশ্নটাও উঠছে যে তৃণমূল কংগ্রেসের এদেরকে আবার নিজেদের দিকে টেনে তৃণমূল কংগ্রেসের আখেরে কি লাভ হচ্ছে? দেখুন, লাভ লোকসান বুঝি না, তবে একটা জিনিস বুঝি যে বিজেপি দলটা আগামী দিনে উঠে যাবে বাংলার থেকে, এবং সেটারই মানে ডু ইউ রিয়েলি বিলিভ যে শ্রাবন্তীর বিজেপিতে থাকা না থাকায়, বিজেপিতে শ্রাবন্তীর থাকা না থাকায়, বিশ্বজিৎ আমার প্রশ্ন, শ্রাবন্তীর বিজেপিতে থাকা না থাকায় বিরাট কিছু ফারাক হবে, আপনি নিজে সেটা মনে করেন? বা শ্রাবন্তী তৃণমূল কংগ্রেসে গিয়ে বিরাট সমৃদ্ধ বলে কথা বলছি না, আমি সমৃদ্ধ করে তুলবে তৃণমূল কংগ্রেসকে, এটা আপনি মনে করেন? আমি শ্রাবন্তী বলে কথা বলছি না। আপনি দেখেছেন, না না না, আপনি দেখেছেন যে বিগত দিনেও একের পর এক তাদের বিধায়ক তাদেরকে ছেড়ে চলে আসছে, এবং আগামী দিনেও তাই হবে। মুশকিলটা হচ্ছে বিজেপির বোঝা উচিত যে আগামী দিনে তারা স্বীকৃত বিরোধী দল হিসাবে তারা বাংলায় থাকবে না। এই দলটা উঠে যাবে, এই দলটা উঠে যাবে আগামী 1 বছরের মধ্যে। এই দলটা বিরোধী দল বলে যে বিরোধী দলের যে তকমা, সেই তকমাটাই থাকবে না, সেই তকমাটাই থাকবে না। কমেডি করবেন না, আর দিবা স্বপ্ন দেখবেন না। একটু আমি শুভজিতের কাছে এখানে একটু আসি। শুভজিৎ, এই যে কথাটা বলছি, কমেডি শুভজিৎ, ফুল বদল আমরা এক রূপে দেখেছিলাম, ফুল বদল, তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে, এখন আমরা নির্বাচনের পরে তার উল্টোটা দেখতে পাচ্ছি। এবং তারই মধ্যে আজকে বিজেপির প্রার্থী তালিকা, যেখানে অন্তত বিধানসভা নির্বাচনের যে ফর্মুলা, যে যারাই তৃণমূল কংগ্রেস বা অন্য দল থেকে আসছে তাদের টিকিট দিয়ে দাও রাতারাতি, সেটা অন্তত ফলো করা হলো না। মৌপিয়াদি, আপনি দেখুন গণতন্ত্রের কি আনফরচুনেট অবস্থা, যে আজকে যারা কর্মী, যারা এদিক থেকে ওদিকে গেছিল বা ফুল বদল করেছিল, তাদের রীতিমতো কেস খেতে হয়েছে, তাদের নামে এফআইআর অগুন্তি পড়েছে, এবং তাদেরকে রীতিমতো জুতোর মালা পরিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে। কিন্তু লিডাররা তারা কি অবলীলাক্রমে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক পাল্টি খাচ্ছে। এবং গণতন্ত্রে এটা খুব স্যাড, কারণ গণতন্ত্রের সংজ্ঞাতে মানুষই শেষ কথা বলে, কিন্তু এখানে কতিপয় ফেজ, যারা সোকল্ড সেলিব্রিটি ফেজ হোক বা যেই যে, কারণ সেলিব্রিটিআইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স তো মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার আগে সিপিএমের যখন সরকার ছিল তখন কোনোদিন এই সেলিব্রিটিদেরকে তাদের সেখান থেকে যখন একটা নতুন প্রফেশন হিসাবে পলিটিক্সের আঙিনায় এদেরকে কোনোদিন জায়গা দেওয়া হয়নি। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন এখানেই, যে আপনি দেখুন যখন রাজনীতিতে মোড় ঘুরেছে, তখন অপরচুনিস্টিক পলিটিশিয়ানদেরও মোড়টা ঘুরেছে। কেউ বলে আমি তার পার্টিতে কাজ করতে পারছিলাম না বলে আমাকে পদ্মফুলে জয়েন করতে হয়েছে। এখন আবার অর্পিতা ঘোষদের মতো লিডারদের, তাদেরকে বলছে আমরা এখন পার্টির সংগঠনে কাজ করতে চাই, কারণ এই পার্টি তৃণমূল কংগ্রেস তারা ন্যাশনাল অ্যাম্বিশন দেখাচ্ছে, তাদের ন্যাশনাল অ্যাসপিরেশন আছে, তাই তারা বিবেকের দংশনে নয়
কিন্তু তারা সংগঠনের কাজে তাদেরকে এমপি পোস্ট ছাড়তে হয়েছে অন্যদের জায়গা করে দেওয়ার জন্য। কিন্তু বড় প্রশ্ন এখানে মনে রাখতে হবে যে গণতন্ত্রের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে বিবেকের দংশন সেখানে কাটছে না। সেখানে যেটা কাটছে সেটা হচ্ছে যখনই মোড় ঘুরছে তখনই অন্যদিক থেকে অন্যদিকে জাম্প হচ্ছে। এই জাম্পের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি যে গণতান্ত্রিক সংস্কৃতি ভারতবর্ষের, সেই গণতান্ত্রিক সংস্কৃতি আমাদের যে আশেপাশের দেশগুলো সেখানে তো গণতন্ত্র রীতিমতো শেষ হয়ে গেছে। ভারতবর্ষে যাও একটা টিম করে চলছে, বা ওয়েস্ট বেঙ্গলেও প্রায় টিম করে চলছে। সেখানে এই গণতান্ত্রিক সংস্কৃতিকে, এই যে আমার খুব ভালো লাগছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে একে অপরের সাথে ফাইট হচ্ছে, কিন্তু যখন বিবেকের কথাটা আসবে তখন দুজনের ফাইট করার কিন্তু কোনো রকম আর সেই মরাল হাই গ্রাউন্ডটা থাকবে না। কিছু বলতে চান? আমি একদম পরিষ্কার সুভজিৎ বাবু যে কথাগুলি বললেন একজন বিশ্লেষক হিসেবে, গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটাই, ধরুন আজকে একজন অভিনেত্রী তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন কি তৃণমূল ছেড়ে কেউ বিজেপিতে এলেন, এইটা যখন হাইলাইটেড হচ্ছে তখন কিন্তু কলকাতা কর্পোরেশন সহ গোটা পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা কর্পোরেশনে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান মোতাবেক ভোট হলো না, এই ইস্যুটা মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা শহরের মানুষ তার ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রতিনিধিদের দ্বারা সহায়তা পেলেন না, এবং ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড যারা কাউন্সিলর, হয়তো কেউ ওখানে অ্যাসপাইরেন্ট হতেই পারতেন, তৃণমূলেরও হতে পারতেন, বিজেপিরও হতে পারতেন, তারা সময় মতন সেখানে কন্টেস্ট করতে পারলেন না কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সেটাও কিন্তু আজকে তারাও কিন্তু গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আসলে এইখানে কয়েকজন ব্যক্তি তারা চাইছেন গণতন্ত্রটাকে পরিচালনা করতে, অর্থাৎ মানুষের গণতন্ত্রটা একটা দুটো তিনটে লোক বা কোনো কোম্পানির হাতে পৌঁছে যাচ্ছে এক জায়গায়, একদম যাকে বলে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে না। ফলে কে কাদের প্রার্থী করলেন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, নিশ্চিতভাবে সবাই লড়বেন, কিন্তু গণতন্ত্রটাকে গণতন্ত্রের মতন বিকশিত হতে দিতে হবে, ডিসেন্ট্রালাইজেশনকে ডিসেন্ট্রালাইজড হতে হবে, বিকেন্দ্রীকরণ হতে হবে, তবেই কিন্তু এটা হতে পারে, আদারওয়াইজ এটা হবে না। আমি খুব সংক্ষেপে একটা কথা বলছি, দুঃখ পাওয়ার কিছু নেই, দুটো দলের মধ্যে এই 18 একটা ফ্যাক্টরি একটা গোডাউন, এখানে সাপ্লাই কম থাকলে সাপ্লাই চেনে আলাদা চলে যাবে, আবার শোরুমে গিয়ে প্রকাশ পাবে, অসুবিধার কিছু নেই। বিধানসভা এই কথাটা বলছেন, পার্থমিত্র ঘটনা বলে দিচ্ছি, কালকে আমি প্রেস কনফারেন্স করেও বলেছি, আমি বলে দিচ্ছি এই ঘটনাটার মধ্যে একটু বলে দিই যে বিধানসভা নির্বাচনের আগে এরা স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে পারছিল না, শ্বাসকষ্ট হচ্ছিল, তৃণমূলে গিয়ে আয়ুষ্মান ভারতের চিকিৎসা করে আবার ব্যাক করে গেছে অনুপ্রেরণা বাহিনীর জন্য। অসুবিধা কিছু নেই, এরা দুজনে চলা আসা চলে। তুমি কি জানো আমবাসার যিনি জিতেছেন কালকে বোধহয় উনি আবার বোধহয় গলায় মালা নিতে যাচ্ছেন পদ্ম ফুলের। তো এই সাপ্লাই এরা দুই মানে এক বৃহত্তর পরিবারের মধ্যে তো এইসব হয়, এই দিক থেকে ওদিকে যাবে, ওদিক থেকে ওদিকে যাবে। আর হ্যাঁ, আর খুব ভালো 128 জনকে নিয়েছো একটা আত্মনির্ভর দল, একটা আত্মনির্ভর দল। আরে আমরা তো বিরোধী দল, একটা আত্মনির্ভর দল, তোমার বন্ধু আত্মনির্ভর দল, এরা নাকি আত্মনির্ভর। 294টা আসনের মধ্যে 182টা তৃণমূলের, 182টা মানুষ দেখতে পাচ্ছে। আমি বললাম না বিরতির পরে আপনাদের কি মতামত, আপনাদের রায় দেখাবো, ছোট্ট বিরতির পর ফিরছি। সোশ্যাল মিডিয়া মারফত আমাদের প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে, বিধানসভা ভোট থেকে শিক্ষা নিয়ে কি পুরো ভোটে আদিতে জোর বিজেপির? 89% মানুষ মনে করছেন হ্যাঁ, 11% মনে করছেন না। প্রবাল নিয়োগী বলছেন বিজেপি বুঝলো শুধু অনেক দেরিতে। বরিস বলছেন অবশ্যই বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে পুরো ভোটে জোর দিচ্ছে বিজেপি। অসিত কোটাল বলছেন বিজেপি আদিতে জোর দেওয়ার ফলে নব্য বিজেপির দোলা চলে। আদি বা নব্য যার উপরে জোর দেওয়া হোক না কেন, বামপন্থীদের ভোট সরে গেলে বাংলায় বিজেপি হালে পানি পাবে না বলছেন আশরাফ মির্জা। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।
এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।